পর্যায় সারণী নামটা শুনলেই আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? স্কুলের দেয়াল থেকে শুরু করে বড় বড় গবেষণাগার পর্যন্ত এই টেবিলটা সবখানেই আছে। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি এর গঠনটা এমন অদ্ভুত কেন? চলুন আজ আমরা এর পেছনের রহস্যটা খুঁজে বের করি। একটু খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু আর 10টা সাধারণ টেবিলের মতো না। এর মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে, আবার কিছু অংশকে নিচে আলাদা করে রাখা হয়েছে। কেন এটাকে একটা সোজাসাপটা বক্সের মতো বানানো হলো না? আসলে এই অদ্ভুত গড়নের পেছনে একটা খুবই গভীর আর সুন্দর যুক্তি লুকিয়ে আছে, আর আজ আমরা সেটাই জানতে চলেছি। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে টেবিলটা, এটার আসল কাজটা কি? এর মূল উদ্দেশ্য হল আমাদের মহাবিশ্বের সমস্ত মৌলিক পদার্থকে একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে সাজিয়ে রাখা। মানে খুব সহজ করে বললে এটা হলো এখন পর্যন্ত জানা সব মৌলগুলোর একটা ম্যাপের মতো। এই ম্যাপটা বানানো হয়েছে সারি আর স্তম্ভ দিয়ে। এখানে প্রত্যেকটা সারিকে বলা হয় পর্যায়, আর প্রত্যেকটা স্তম্ভকে বলা হয় শ্রেণী বা গ্রুপ। আর এই সাজানোর সবচেয়ে মজার বা গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? সেটা হলো একই গ্রুপে বা কলমে যে মৌলগুলো আছে তাদের সবার রাসায়নিক ধর্ম কিন্তু প্রায় একই রকম। যেমন ধরুন টেবিলের একদম ডান দিকে নিষ্ক্রিয় গ্যাসগুলো, ওরা সবাই মোটামুটি একই রকম আচরণ করে। এটাই কিন্তু এই টেবিলটার মূল ভিত্তি। তো এই অসাধারণ টেবিলটা বানানোর পেছনের কারিগর কে ছিলেন? চলুন এবার একটু ইতিহাসে ফেরা যাক, আর এর জন্য আমাদের দিমিত্রি মেন্ডেলিয়েভের কথা বলতেই হবে। সময়টা ছিল 1869 সাল। মেন্ডেলিয়েভ মৌলগুলোকে তাদের অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে সাজাতে শুরু করলেন। আর তিনি লক্ষ্য করলেন যে এভাবে সাজালে মৌলগুলোর ধর্মে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। কিন্তু তিনি এর চেয়েও দারুণ একটা কাজ করেছিলেন। আর এখানেই মেন্ডেলিয়েভের আসল জাদুটা লুকিয়েছিল। তিনি তার টেবিলে কিছু জায়গা খালি রেখেছিলেন। আর শুধু তাই না, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই খালি জায়গাগুলোতে এমন কিছু মৌল বসবে যা তখনও আবিষ্কারই হয়নি। এমনকি সেই অজানা মৌলগুলোর ধর্ম কেমন হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন। আর কি আশ্চর্য, পরে যখন মৌলগুলো সত্যি সত্যি আবিষ্কৃত হলো, দেখা গেল তার কথাগুলো একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। কিন্তু মেন্ডেলিয়েভের এই অসাধারণ কাজেও ছোট্ট একটা সমস্যা ছিল। পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে সাজাতে গিয়ে কয়েকটা জায়গায় একটু গড়মিল হচ্ছিল। এর আসল সমাধানটা এলো যখন বিজ্ঞানীরা মৌলের আসল পরিচয় খুঁজে পেলেন, যা তাদের পারমাণবিক ভর নয়, বরং পারমাণবিক সংখ্যা। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়, কারণ অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যার আবিষ্কারই কিন্তু পর্যায় সারণীর আধুনিক চেহারার আসল ভিত্তিটা তৈরি করে দেয়, আর এর অদ্ভুত গঠনের রহস্যটাও খুলে দেয়। মানে যখনই মৌলগুলোকে ভরের বদলে তাদের প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার দিয়ে সাজানো হলো, তখন দেখা গেল তাদের বৈশিষ্ট্যে একটা নিখুঁত পুনরাবৃত্ত প্যাটার্ন ফিরে আসছে। রসায়নের ভাষায় একেই বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে প্যাটার্ন, এর সাথে টেবিলটার এই অদ্ভুত গড়নের সম্পর্কটা কি? উত্তরটা লুকিয়ে আছে ইলেকট্রন বিন্যাসের ভেতরে, যা পুরো সারণীটাকে কয়েকটা ব্লকে ভাগ করে। চলুন এই ব্লকগুলোর রহস্যভেদ করা যাক। সবার প্রথমে আসে এস ব্লক। টেবিলের একদম বাঁ দিকে যে দুটো কলাম আছে, এটাই হলো এস ব্লক। এখানকার মৌলগুলোর সবচেয়ে বাইরের ইলেকট্রনগুলো একটা বিশেষ ধরনের অরবিটালে থাকে, আর এটাই ওদের বিশেষ রাসায়নিক ধর্ম দেয়। আমাদের খুব পরিচিত সোডিয়াম, পটাশিয়ামের মতো ধাতুগুলো এখানেই থাকে। এরপর টেবিলের একদম ডান দিকে চলে আসুন। এখানে আছে পি ব্লক। এই মৌলগুলোর বাইরের ইলেকট্রনগুলো আবার আর এক ধরনের অরবিটালে থাকে। কার্বন, অক্সিজেন বা নিষ্ক্রিয় গ্যাসের মতো জীবনের জন্য জরুরি মৌলগুলো কিন্তু এই ব্লকেই থাকে। আর খেয়াল করে দেখুন, এই এস আর পি ব্লকের মাঝখানে কিন্তু একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আর ওই ফাঁকা জায়গাটাই পূরণ করে ডি ব্লক, যেগুলোর ইলেকট্রন বিন্যাস আরও একটু জটিল। এদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। আর এই ব্লকটা মাঝখানে আসার কারণেই কিন্তু পর্যায় সারণীটা এমন লম্বাটে দেখতে হয়। লোহা, তামা, সোনার মতো সব গুরুত্বপূর্ণ ধাতুগুলো এখানেই আছে। আর সব শেষে আছে
এফ ব্লক। এই মৌলগুলো আসলে ডি ব্লকের ভেতরেই থাকার কথা, কিন্তু ওভাবে সাজাতে গেলে টেবিলটা এত বেশি চওড়া হয়ে যেত যে দেখতেও অদ্ভুত লাগত, আবার ব্যবহার করাও কঠিন হতো। তাই জায়গা বাঁচাতে আর টেবিলটাকে সুন্দর রাখতে এদেরকে সাধারণত নিচে আলাদা করে বসানো হয়। তো এই এস, পি, ডি আর এফ ব্লকের কারণে পর্যায় সারণীটা দেখতে এমন হয়েছে। কিন্তু এই আধুনিক রূপটা চূড়ান্তভাবে কে দিলেন? এর পুরো কৃতিত্বটাই যায় বিজ্ঞানী গ্লেন সিবর্গের কাছে। ১৯৪৫ সালে তিনিই প্রথম বুঝতে পারেন যে ইউরেনিয়ামের পরে যে ভারী মৌলগুলো আছে সেগুলো আসলে একটা নতুন ব্লকের অংশ, মানে এফ ব্লক। আর তার এই আবিষ্কারই পর্যায় সারণীকে তার আজকের চেহারাটা দেয়। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু। প্রকৃতিতে কিন্তু ৯৪ নম্বর মৌল পর্যন্তই পাওয়া যায়। এরপরে যত মৌল আছে সবগুলোই মানুষের তৈরি, মানে ল্যাবে বানানো হয়েছে। আর ২০১০ সাল নাগাদ বিজ্ঞানীরা মোট ১১৮টা মৌল নিশ্চিত করতে পেরেছেন। এর ফলে কি হয়েছে জানেন? পর্যায় সারণীর প্রথম ৭টা সারি বা পর্যায় পুরোপুরি ভরে গেছে। তাহলে কি আমাদের গল্প এখানেই শেষ? পর্যায় সারণী কি তাহলে কমপ্লিট? না, একদমই না। বিজ্ঞানের এই মাপটা কিন্তু এখনও তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা এখনও অনেকগুলো বড় বড় প্রশ্নের উত্তর খুঁজছেন। যেমন ধরুন, সবচেয়ে ভারী মৌলগুলো কি নিয়ম মেনে চলে? টেবিলটা কি আরও বাড়বে, মানে অষ্টম পর্যায় পর্যন্ত যাবে? এমনকি কিছু মৌলের ঠিকঠাক জায়গা কোনটা হওয়া উচিত তা নিয়েও কিন্তু এখনও বিতর্ক চলে। আর এটাই বোধহয় পর্যায় সারণীর সবচেয়ে সুন্দর দিক। এটা শুধু মৌলের একটা লিস্ট না, এটা আসলে আবিষ্কারের একটা চলমান গল্পের মতো। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জানার কোনো শেষ নেই। বিজ্ঞানের এই অসাধারণ ম্যাপটা হয়তো কোনো দিনই পুরোপুরি সম্পূর্ণ হবে না, আর সম্ভবত এখানেই এর আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে।